সম্প্রতি প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজকে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা দিয়ে এটা স্যাংশন বা তার উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার, এবং সেটা তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সেটা বাংলাদেশ সরকারকে আমরা জানতে পেরেছি কিছু আগেই জানানো হয়েছিল। তারপরে বাংলাদেশ সরকার জানার পরে তারা এটা আনুষ্ঠানিকভাবে প্রকাশও করেছে। তো এটা খবর, এটা ফ্যাক্ট। এখন এটার এই ঘটনাটা ঘটার পর অনেকেই, আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করি যে অনেকেই বলছেন যে এই যে ব্যাপারটা হলো, নিষেধাজ্ঞাটা আসলো জেনারেল আজিজের উপর, এটা তার ব্যাপারে যে অভিযোগগুলো আল জাজিরায় এক সময় অল দি প্রাইম মিনিস্টার্স মেন এই অনুষ্ঠানে যে অভিযোগগুলি জেনারেল আজিজের বিরুদ্ধে উত্থাপন করা হয়েছিল, জেনারেল আজিজকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ওই অপরাধগুলির কারণে বা ওই অপরাধগুলি প্রকাশিত হওয়ার কারণে। তো এটা আমার মনের মধ্যে কিছু প্রশ্ন তৈরি করেছিল। সুতরাং আমি আমার সহযোগী, আমার কলিগ, আমাদের রিপোর্টার ইমনকে বলেছিলাম, ইয়াং ম্যান ইমন, যে আল জাজিরার পুরো রিপোর্টটা সে আবার ভিডিওটা আবার দেখবে এবং দেখে তালিকা করবে যে সেখানে কি কি অপরাধের কথা বলা হয়েছে, রাইট অর রং, কি কি অপরাধের ইঙ্গিত বা সরাসরি বলা হয়েছে। এখানে উল্লেখ্য যে আমি নিজেও কিন্তু আল জাজিরার এই প্রতিবেদন কয়েকবার দেখেছি এবং এটা নিয়ে আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে, আজকে যেটা আলোচনা করব তার চেয়ে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে এটা নিয়ে আমার মতামত দিয়েছি। আজকে সেই প্রসঙ্গে যাচ্ছি না। আজকে আমার অনুসন্ধিৎসাটা হচ্ছে, আমার জানার আগ্রহটা হচ্ছে যে আদৌ আল জাজিরায় উত্থাপিত অভিযোগগুলির কারণেই জেনারেল আজিজের উপরে এই নিষেধাজ্ঞা এসেছে কি না। আমার ফাইন্ডিং হচ্ছে, আমি পেয়েছি যে এটা না। কেন না, এখন দেখা যাক যে আজিজের বিরুদ্ধে অভিযোগগুলি কি আল জাজিরার অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান অনুষ্ঠানটিতে প্রচারিত হয়েছিল। যেমন তার ভাইয়ের অপরাধমূলক বিভিন্ন কাজে জবাবদিহি যাতে করতে না হয় এসব ব্যাপারে উনি এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, এইরকম একটা অভিযোগ। কোনো স্পেসিফিক না, কিন্তু এটা এরকমই। তারপরে তার একজন ভাইকে, যিনি অপরাধের জন্য জেল খাটছিলেন, সাজা ভোগ করছিলেন, তাকে সেখান থেকে মুক্ত করে এনেছেন। যদিও এটা আমরা জানি যে এটা রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমেই সেই মুক্তিটা ঘটেছিল। এবং সেনাপ্রধান হওয়ার 6 মাস আগে এবং পরে তার 2 ভাই জেল থেকে মুক্তি পান, তখন তিনি প্রভাব খাটিয়েছিলেন। এখন এখানে শব্দটা প্রভাব ব্যবহার করা হয়েছে। আমি খুব ন্যাচারালি বুঝি যে জেনারেল আজিজ নিশ্চয়ই তার ভাইকে ক্ষমা পেতে, জেলখানা থেকে মুক্তি পেতে তদবির করেছেন। উনি ওনার পরিচয়, ওনার পজিশন নিশ্চয়ই সেখানে কাজে লাগিয়েছেন এই তদবিরে। এই অভিযোগটা করা হয়েছে। 4 নম্বর অভিযোগ হলো যে বিজিবিতে যখন প্রধান ছিলেন জেনারেল আজিজ, তখন তার ভাই জোসেফ 3-4 লাখ টাকা ঘুষ নিয়ে সেখানে অনেক মানুষকে চাকরি দিয়েছেন, বিজিবিতে নিয়োগ দিতে কাজ করেছেন, টাকা পয়সা দিয়ে লোক নিয়োগে ভূমিকা রেখেছেন। তো এই এখন সেটা সংখ্যা আবার একটা বলা হয়েছে 800 থেকে 1200 ব্যক্তিকে এভাবে উনি বিজিবিতে ঢুকিয়েছেন। 5, হারিস আহমেদ এবং আনিস আহমেদকে জেনারেল আজিজ আহমেদের ছেলের বিয়েতে বাংলাদেশে দেখা গেছে, এটা একটা অভিযোগ। তো এই যে দেখা গেছে, এটা কেন অপরাধ এই জন্য যে তারা তো ফেরারি, তো তারা যদি ফেরারি হয় তো তারা কিভাবে সেই অনুষ্ঠানে থাকতে পারলো, এটা একটা প্রশ্ন। তারপরে তিনি নাম পরিবর্তন করে হাসান মোহাম্মদ নাম নিয়ে বিভিন্ন দেশে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, তার ভাইয়ের কথা বলা হচ্ছে, নাম পরিবর্তন করেছেন। এখন
7 নম্বর হচ্ছে পয়েন্ট যেটা পাওয়া গেছে, সেটা হলো বুদাপেস্টে একজন বাংলাদেশি ব্যবসায়ীর সাথে একটা কথোপকথনে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বুলেট সরবরাহের কথা বলতে দেখা গেছে। এটাও একটা ব্যবসায়িক সুবিধা নেওয়া। এখন এখানে কিন্তু স্টোরিটাতে বলা হয়নি যে আদৌ তিনি বুলেট সরবরাহ করতে পেরেছিলেন কিনা, কিন্তু একটা কথোপকথনের মানে উল্লেখ এই প্রতিবেদনে আছে। বুদাপেস্টের একজন ব্যবসায়ীর সাথে একটা কথোপকথন বুলেট সরবরাহ নিয়ে। আমি আবারও বলছি, অ্যাকচুয়ালি বুলেটটা সরবরাহ করতে পেরেছিলেন কিনা সেটা এখানে নাই। যেমন এর আগে যে বলা হচ্ছে যে 800 থেকে 1200 লোককে নিয়োগ দিয়েছেন, এরকম এটাও আমাদের একটু ভাবার বিষয় আছে যে 800 থেকে 1200 লোককে যদি একজন মানুষ ঘুষ খেয়ে নিয়োগ দেয়, তো এটা তৎকালীন সমাজে এই শত শত লোকের নিয়োগের জন্য যে লক্ষ লক্ষ টাকা তাকে সংগ্রহ করতে হচ্ছে, এটা আমাদের কোনো সাংবাদিক কোনোভাবে সামান্যতম টের পাবে না। এটাও আমার কাছে একটু প্রশ্নের উদ্রেক করে যে এটা এত মেসিভ লেভেলে হয়েছে কিনা, হলেও অল্প কিছু তিনি করেছেন কিনা। কিন্তু মূল কথাটা হচ্ছে এই স্টোরিতে এইগুলির কোনো মানে এই সংখ্যা ডিফেন্ড করার মতো কোনো প্রমাণ এই স্টোরিতে নাই, এই স্টোরি মানে এই অনুষ্ঠানটাতে নাই। 8 নম্বর হচ্ছে আল জাজিরার ওই প্রতিবেদনে হারিস আহমদকে বলতে শোনা গেছে যে পুলিশের চাকরি যেমন থানার ওসির পদ পেতে কত টাকা নেওয়া হয়। এখন পুলিশের চাকরি না, আসলে এটা হলো বদলির তদবির। মানে এক একজন ওসিকে বদলি করতে কখনো কখনো এটা 5 কোটি টাকা পর্যন্ত নেওয়া যায়। তো এটা বাংলাদেশে এরকম কথা আমরা কিন্তু শুনি। তো এটা শুনি এবং বলা হয় যে কোনো কোনো জায়গায় মানে এতই পটেনশিয়াল জায়গা, সম্ভবত এটাই বলা হয় যে ওইখানে এত ঘুষ টুস পাওয়া যায় যে এইখানে 5 কোটি টাকা দিয়েও যদি একজন ওসি আসে এটার জন্য সে লাভজনক, এবং এই ধরনের জিনিস তদবির করে আসতে গেলে তাকেও হয়তো 5 কোটি টাকা খরচ করতে হয়। এবং সেই ক্ষেত্রে ইঙ্গিতটা হচ্ছে যে হারিস আহমেদ এই ধরনের দালালি করে থাকে। এই হচ্ছে একটা অভিযোগ। এখন আসেন, এই যে অভিযোগগুলি প্রমাণ এখানে কোনোটারই নাই তেমন উল্লেখ করার মতো, কিন্তু যাই হোক অভিযোগগুলি কতটা সত্য হইতে পারে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এর ধারে কাছে অপরাধমূলক কাজ বাংলাদেশে হয়, তদবির বাণিজ্য হয়, নিয়োগ বাণিজ্য হয়। এখন কথাটা হলো কে কতটা করে, কিভাবে করে। সুতরাং এটা বাংলাদেশে একটা মানে একটা অন্যায়, যেটা আমি এখানে অস্বীকার করব যে না এটা হইতেই পারে না, সেটা আমি করব না, করার কোনো কারণ নাই। কারণ এগুলি হয়ে থাকে, ব্যাপকভাবেই হয়ে থাকে। ব্যাপকভাবে বলতে আমি বুঝাচ্ছি যে একজনে 1800 লোকের অ্যাপয়েন্টমেন্ট দেয়, সরি 1800 না, এখানে বলা হয়েছে 800 থেকে 1200। এই জায়গাটাতে আমার হয়তো কনফিউশন আছে, আমি ঠিক বুঝতে পারি না এটা সম্ভব কিনা টেকনিক্যালি, আর এটা সম্ভব হলেও এটা প্রচারিত না হয়ে সম্ভব কিনা, এটা আমার কাছে গভীরভাবে সন্দেহজনক মনে হয়। আর বাংলাদেশের মিডিয়ার উপর আমার বিশাল আস্থা। বাংলাদেশের মিডিয়া এই ধরনের একটা ঘটনা হলে হুএভার হি ইজ, এটা পত্রিকায় আসতোই। আমরা এইরকম মানে নিয়োগ বাণিজ্য নিয়ে প্রচুর প্রতিবেদন দেখেছি। আমরা রেলওয়ের নিয়োগ বাণিজ্য নিয়ে একজন মন্ত্রীর পতন পর্যন্ত দেখেছি। সো এগুলি হয়। তো এখানে সুতরাং আমি জেনারেলি কিন্তু আমার আজকের আলোচনা কিন্তু এই দুর্নীতিগুলি কেউ করেছে কিনা, জেনারেল আজিজের ভাইয়েরা করেছেন কিনা সেটা নয়। আমি বলছি এটা যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড দুর্নীতির যে পরিবেশ, সেখানে এগুলি হয়, কম বেশি না, যেরকম বলা হয়েছে এরকমই হয় আসলে। কিন্তু কথা হলো এই অপরাধগুলির জন্য জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা এসেছে, এইটা একটু আমি আমার যে অনুষ্ঠানটা যারা দেখছেন, আমার এই নাইম ভিশনটা দেখছেন, এটা আমার ভিশন আর কি, আমি একটু চিন্তিত এটা অ্যাকসেপ্ট করতে যে এই ধরনের অপরাধের জন্য একজন সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে। এটা এই জন্য বলছি যে এত সেন্সিটিভ একটা পজিশনের মানুষকে
এই রকম নিষেধাজ্ঞা দেওয়া হবে, তাও এই রকম গড়পড়তা দুর্নীতি অনিয়মের অভিযোগে। গড়পড়তা বলছি যে এটা কিন্তু আমাদের সমাজে হয়, এটা মানে আমি মনে করি ভারতীয় সমাজে হয়, মানে ভারতের মতো বিশাল গণতান্ত্রিক দেশেও নিয়োগ বাণিজ্য, পদোন্নতির ক্ষেত্রে ঘুষ, লেনদেন, এগুলিও আমরা অভিযোগ শুনি। তো বাদ দেন, ভারতের কথাটা আমি বাদ দিই, বাংলাদেশে হয়। তো এখন যদি যুক্তরাষ্ট্র তার প্রিন্সিপাল, তার নীতিটা ঠিক করে থাকে যে এই ধরনের কর্মকাণ্ডের জন্য কাউকে নিষেধাজ্ঞা দিবে, একজন সরকারি কর্মকর্তা বা একজন মানে রাজনৈতিক নেতা, মন্ত্রী, এই পর্যায়ের কাউকে সিরিয়াসলি নিষেধাজ্ঞায় আনবেন, তাহলে মানে আপনি চিন্তা করে দেখেন তো বাংলাদেশের কত শত মানুষকে, গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এই নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে। সেই ক্ষেত্রে জেনারেল আজিজকে প্রথম চয়েস এরকম ঘোষণা দিয়ে নিষেধাজ্ঞার আওতায় আনা, এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে, এটা আপনি শুধু এটা চিন্তা করেন। আমি জেনারেল আজিজ নিরপরাধ এটা বলছি না কিন্তু ভাই, আমি বলছি আল জাজিরা যে অপরাধগুলি সম্পর্কে বলেছে তাদের অনুষ্ঠানে, এই অপরাধগুলির কারণে তার উপরে নিষেধাজ্ঞা হয়েছে বলে আপনার বিবেচনায় সঠিক মনে হয় কিনা? আমার হয় না, কারণ এটা হতে পারে। তাহলে কি হতে পারে? আরো গুরুতর কিছু আছে, অথবা এর মধ্যে মূলত আমেরিকার কোনো রাজনৈতিক কারণ রয়েছে, তাদের কোনো নিরাপত্তা ইস্যু রয়েছে, তাদের অন্যান্য ইস্যু রয়েছে। সো আমি এই প্রশ্নটা রেখে যাচ্ছি যে জেনারেল আজিজের উপরে আরোপিত নিষেধাজ্ঞা, আল জাজিরায় প্রচারিত, আল জাজিরার অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান অনুষ্ঠানে প্রচারিত অভিযোগ সমূহের কারণে ঘটেছে, সেটা আমার মনে হয় না, বরং আমার মনে হয় তার বাইরে আরো গূঢ় কোনো কারণ রয়েছে। সেটা নিয়ে আমরা সাংবাদিকরা হয়তো তথ্যানুসন্ধান করতে পারি, হয়তো আল জাজিরাও করতে পারে, করে আমাদেরকে যদি দেখায়। আমি আপাতত এই প্রশ্নটাই রাখলাম যে যারা মনে করছেন আল জাজিরাতে উত্থাপিত অভিযোগের জন্য তার এই দশা, আমি মনে করি এই চিন্তাটা সঠিক নয়। আপনারা কি মনে করেন? আপনারা ভেবে দেখতে পারেন। ধন্যবাদ।